দর্শক দেখুন কোথায় রয়েছি আমরা। একজন সদ্য প্রাক্তন বিচারপতিকেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এফআইআর খারিজ করার জন্য। কোথায় রয়েছি? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ এফআইআর খারিজের আর্জি জানালেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি এফআইআর খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং যেটা খবর, আগামীকাল হয়তো শুনানি হতে পারে জাস্টিস জয় সেনগুপ্তর এজলাসে। তার নামে খুনের চেষ্টার ধারা মানে অ্যাটেম্প টু মার্ডার 307 এই ধারা সহ একাধিক নন বেলেবল সেকশন দিয়ে দেওয়া হয়েছে। মানে পুলিশ যেন পারলে গ্রেপ্তার করে নেয়। তো এখন উনি যেহেতু ভোটে লড়ছেন, তো এখন তো হেনস্থা করার তো অনেকটাই চেষ্টা হবে বা হচ্ছে, তো সেই জন্য উনি কার্যত বাধ্য হয়েছেন এত দ্রুত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে, যাতে করে এই এফআইআরটা খারিজ করা যায়। সেই জন্য যিনি কিছুদিন আগেও কলকাতা হাইকোর্টের এজলাসে বসতেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস জয় সেনগুপ্ত, সবাই একসঙ্গে কাজ করতেন, আজকে তাদের মধ্যে একজন অন্যজনের বিচার করবেন এফআইআর রাখা যাবে কি যাবে না সেটার। কি অবস্থা, কোথায় রয়েছে? আচ্ছা দর্শক, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুনের চেষ্টা করতে পারেন, এই কথাটা একজন পাগলও বিশ্বাস করবেন? দর্শক, সাধারণ মানুষ ছেড়ে দিন, একজন পাগলও বিশ্বাস করবেন যে প্রাক্তন বিচারপতি কাউকে খুনের চেষ্টা করতে পারেন? বিশ্বাস করবেন? আমার তো মনে হয় না বিশ্বাস করবেন বলে। কিন্তু অভিযোগ যেটা করা হয়েছে, সেই অভিযোগের উপরে বিশ্বাস রেখে পুলিশ কিন্তু এফআইআর লিখে ফেলেছে, এফআইআর হিসেবে ট্রিট করছে এবং তাকে কার্যত ধরপাকড় করার চেষ্টা করছে, এবং সেটাই উনিও হয়তো কোথাও ফিল করেছেন এবং সেই জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পাগলও বিশ্বাস করবেন যে উনি খুন করতে পারেন? যে মানুষটি রাজ্যের একটা বড় অংশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এজলাসে বসে, আজকে তার নামে অ্যাটেম্প টু মার্ডার ধারাতে কেস, অ্যাটেম্প টু মার্ডার, খুনের চেষ্টা করছিলেন উনি। তার মানে দর্শক এটাও পরিষ্কার যে একজন প্রাক্তন বিচারপতি সদ্য প্রাক্তন হয়েছেন, মানে তার কাজের মেয়াদ শেষ হওয়ার আগে উনি ছেড়েছেন কাজটা, আজকে তার বিরুদ্ধে ফলস কেস, মিথ্যা কেস, আজকে তাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে। তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা? সেটা একেবারে অনমীয় যে একজন প্রাক্তন বিচারপতি, তাকে ছুটতে হচ্ছে এফআইআর খারিজ করার জন্য, তাকে ছুটতে হচ্ছে। তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা? তাদেরকে কিভাবে এইসব আইনি প্যাঁচে ফেলে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝুন তাহলে। তবে আমার ধারণা জাস্টিস সেনগুপ্ত শুনলেই এই এফআইআর খারিজ করে দেবেন, এটা আমার বিশ্বাস কোথাও। কারণ এটার কোনো মেরিট নেই। কি হয়েছিল যে এইরকম ধারাতে অভিযোগ হয়ে যাবে? আমি দর্শক এটা নিয়ে একটা তো খবর করেও ছিলাম আপনাদের সামনে, আজকে আর একবার বলে দিই যারা সেটা শোনেননি। যেদিন নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন প্রাক্তন বিচারপতি বিজেপির হয়ে, সেদিন বিজেপি দলের তরফ থেকে একটা মিছিল বের করা হয়েছিল। আর ওই তমলুকে একটা অবস্থান চলছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছিল, তাদের একটা ছোট্ট অংশ তমলুকে অবস্থানে বসেছিল এই জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে আর শুভেন্দু অধিকারীকে তোপ দাগতে। তাদের বক্তব্য, জাস্টিস মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের চাকরি খেয়েছেন বা তাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করেছেন, আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম ধরে
চোরটা শিশিরবাবুর ছেলেটা, এইসব করা হচ্ছিল, কদিন ধরেই চলছিল। তো যেদিন ওই মিছিলটা পাস করছিল ওই জায়গাটা দিয়ে, অবস্থান মঞ্চের পাশ দিয়ে, তখন সেই মিছিলটাকে দেখেও ওই রকম চিৎকার করার শুরু হয়ে যায়। স্বাভাবিক, যাদেরকে দেখে ওই রকম কটূক্তি চিৎকার চলছে, তারাও তো রক্ত মাংসের মানুষ, তারাও বিষয়টা ধরে নেন, কেন আমাদেরকে দেখে এইসব বলা হচ্ছে। আর আপনাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি চলে গেছে একটা বড় অংশ তাদের তো এসএসসির বিরুদ্ধে মুভমেন্ট করছেন, সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করছেন সেই সব চাকরি হারারা, যে সরকার বা এসএসসির গাফিলতির জন্যই আজকে আমরা যোগ্য হয়েও আমাদের চাকরিটা চলে গেল। সেখানে না গিয়ে এখানে আপনারা সরকারের সমর্থনে অবস্থান করছেন, আবার আমাদেরকে দেখে চোর বলছেন। তাহলে চোর অ্যাকচুয়ালি কারা চাকরি চোর? এইসব প্রশ্ন তাদের মনেও জাগে। আর ওই যে কটূক্তি চলছিল, তারাও সহ্য করতে পারেননি, এগিয়ে আসেন মঞ্চের দিকে যেখান থেকে ওইসব স্লোগান চলছিল। তো এসে যারা ওখানে ছিলেন, পুরুষ মহিলা অনেকে এগিয়ে এসেছিলেন, এসে মহিলারা পায়ের জুতোগুলো খুলে, যার যা পায়ের জুতো ছিল, কারো অজন্তা, কারো বাটা, কারো সিলেদার্স, যার যেমন ছিল সাইজের, 5 নম্বর 6 নম্বর, যার যেমন জুতো ছিল আর কি, হিল তোলা হিল ছাড়া, তো এইভাবে জুতোগুলো দেখিয়েছেন তারা, এবং সে সময় হালকা ধাক্কাধাক্কি এদিক ওদিক হয়েওছে। তো ব্যাস, ওটা নাকি খুনের ষড়যন্ত্র করা হয়েছিল, ওনাদের নাকি কি সব আহত হয়ে পড়েছিলেন কয়েকজন, খুনের ষড়যন্ত্র করা হয়েছিল ইত্যাদি বলে পরে থানাতে গিয়ে ওনারা সব মামলা ঠুকে দিয়েছেন, এবং সেখানে এই প্রাক্তন বিচারপতির নামটাও দিয়ে দেওয়া হয়েছে, উনিও নাকি এর মধ্যে সামিল, আমাদেরকে খুন করার চেষ্টা করেছিলেন, সেই হচ্ছে মামলা। এইভাবে গল্প সাজিয়ে অভিযোগটা করলেন তারা, আর পুলিশও সেই গল্পের ভিত্তিতেই সব ধারা বসিয়ে এফআইআর করে দিয়েছে। ভাবুন দর্শক, পুলিশও ওই, আমার তো মনে হয় যারা এই মুভমেন্টটা ওখানে করছেন তাদেরই চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ যারা যোগ্য তারা তো সরকারের বিরুদ্ধে কথা বলছেন, যে সরকারের গাফিলতির জন্য সরকার যদি আগে থেকে আলাদা করে দিত কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে আমরা সমস্যায় পড়তাম না। কারণ কলকাতা হাইকোর্ট দেখেছে যে সরকার পক্ষ আলাদা করছে না, সেজন্য সবার চাকরিটা বাতিল করে দিয়েছে। তো এসএসসি বা সরকার কেন করলো না? এই জন্য সরকার বা এসএসসির বিরুদ্ধে চাকরি হারাদের একটা বড় অংশের মত বা ক্ষোভ, আর সেখানে এই অংশের লোকেরা তারা সরকারের সমর্থনে কথা বলছেন, যে সরকার চাকরি চোরদের চাকরি বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তাহলে এরা কারা? মিলে যাচ্ছে মাস্তুতে ভাই। তো এইসব তো ওনারা অভিযোগ করলেন, ওইভাবে পুলিশ বিশ্বাস করে নিল, সেটার উপরে এফআইআর করে দিয়েছে পুলিশ। এখন জাস্টিস সদ্য প্রাক্তন হয়েছেন, সে হাইকোর্টে ছুটতে হচ্ছে, যে হাইকোর্টে উনি নিজে বিচার করতেন অন্যদের। তো এই হচ্ছে অবস্থা দর্শক, এই হচ্ছে অবস্থা। কোথায় রয়েছি আমরা? এই শাসক মনে করেছে আমরা যা খুশি করতে পারি, পুলিশকে দিয়ে আমরা যে কোনো মানুষকে হেনস্থা করতে পারি, সমস্যায় ফেলতে পারি, মানে এইরকম একটা চরম জায়গাতে পৌঁছে গেছে এই শাসক, এই সরকার। এর বিচার চাই দর্শক, এর বিচার করতে হবে। জনগণের যে আদালত এখন চলছে, এর বিচার করতে হবে। তমলুকের মানুষও সিদ্ধান্ত নেবেন যে কাকে ভোটটা দেব, এইরকম মাপের একজন প্রাক্তন বিচারপতিকে, না যিনি দুদিন আগে ওই ডিভিশন বেঞ্চের অর্ডারটা সুপ্রিম কোর্টের তাৎক্ষণিক স্টে পাওয়ার পরে বলেছেন যে খুব খুশি সবার চাকরি রয়েছে, আমরা চাই একজনেরও চাকরি না যায়, মানে যারা চোর তাদেরও যাতে চাকরি থাকে, নাকি তাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? একজন যোগ্যদের চাকরি বজায় রেখে অযোগ্যদেরকে হটিয়ে আরো যারা যোগ্য তাদেরকে ঢোকানোর পক্ষপাতী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি। আর একজন বলছেন যারা অযোগ্য তাদেরও চাকরি থাকবে, একজনের চাকরিও আমরা যেতে দেব না, সেটা হচ্ছেন ওই শাসকের প্রার্থী। তো তাহলে ওখানকার মানুষ কাকে ভোট দেবেন? চোরদের সমর্থককে, না চোরদেরকে দূর করার পক্ষপাতী যিনি তাকে? সেই সিদ্ধান্ত ওখানকার মানুষকে নিতে হবে। কিন্তু আপাতভাবে ওনাকে তো এখন এই করতে হবে, খারিজের যে আবেদন করেছেন, দেখা যাক কলকাতা হাইকোর্ট খারিজ করে কিনা, নাকি আবার তাকে জামিন নিতে হয় দেখতে হবে, নাকি আবার বিচারপতিকে গারদে ঢুকিয়ে দেবে শাসক, কে জানে। কিন্তু সবাইকেই গারদে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, বিরোধী দলনেতাকে তো কতবার চেষ্টা করেছে, মুখ থুবড়ে পড়েছে, পারেনি। আমাদের ক্ষেত্রে তো কত কি হয়েছে। তো এবার একজন প্রাক্তন বিচারপতিকে, ওদিকে তো রাজ্যপালকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, নিঘাত সংবিধান একটা পাওয়ার দিয়ে রেখেছে, রক্ষা কবচ দিয়ে রেখেছে রাজ্যপালের পদটাকে,
নাহলে তো রাজ্যপালকে এতদিনে লালবাজারের লকআপে ঢুকিয়ে দিত, যা অবস্থা করেছে। এখন একজন প্রাক্তন বিচারপতিকে ঢোকানোর চেষ্টা হচ্ছে। দেখা যাক কলকাতা হাইকোর্ট কি বলে। তবে এটুকু বলবো, খুবই লজ্জার যে আমরা এমন একটা জায়গাতে রয়েছি যেখানে মানে শাসকের মানে আইনের শাসনটা নেই আর কি। শাসক নিজের মতো করে চালাচ্ছে, শাসকের আইন চলছে, এবং সেখানে একজন সদ্য প্রাক্তন বিচারপতি তিনিও শিকার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা দর্শক, ভাবতে হবে। খুব খারাপ অবস্থা। দর্শক বলুন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।